দর্শক স্বাগত। বিশ্বব্যাপী ঘটে চলা নানা ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা আজকে দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু দেখে আসতে চাই। শুরুতে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় রাখতে চাই, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। গণভোটও হবে একই দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভাষণে সিসিএ নির্বাচনে ভোটারদের ভয়ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোট দেয়া এবং রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ঘোষিত এই তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29শে ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে 30শে ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21শে জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22শে জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তার আপাত অবসান হলেও নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশনকে। তারা প্রাথমিকভাবে 6টি বিষয়ে মূল চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন। এই বিষয়গুলো হলো, প্রথমবারের মতো একই দিনে 2 ভোট, অর্থাৎ সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট, ব্যালট ব্যবস্থাপনা ও আসন বিন্যাস, নির্বাচনের পরিবেশ তৈরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনী, রাজনৈতিক দলগুলোকে সংযত রাখা এবং সবশেষ 6 নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই এর ব্যবহার নিয়ন্ত্রণ। নির্বাচনী এই তোড়জোড়ের মধ্যেই প্রথমবারের মতো বার্তা সংস্থা রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন, তাই নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন তিনি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই স্বভাবতই অবাক হচ্ছেন, বিস্মিত হচ্ছেন তফসিল ঘোষণার দিনেই তার এই সাক্ষাৎকারটি প্রকাশ, এবং তিনি নির্বাচনের পরে আসলে নানা কারণেই তার থাকার কোনো কারণ নেই, যৌক্তিক কারণ নেই, সে সময় তিনি পদত্যাগ করার কথা বলছেন। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব দেশের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ক্যারিবীয় অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করেছেন এবং ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছেন। সবশেষ গতকাল বুধবার নিষেধাজ্ঞা কার্যকর করতে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন, এবং আজকে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প ঠিক কত দূর যাবেন এবং এর ফলাফল কি হতে পারে। দর্শক, যেমনটি বলছিলাম, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমাদের সাথে যুক্ত করেছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রফেসর ডক্টর শফিকুর রহমান, একেবারেই দীর্ঘদিন ধরে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দাবি নেয়ার পর থেকে দাবি উঠে আসছিল নির্বাচন নির্বাচন এবং একটা সময় গিয়ে সমঝোতা হয়েছে। আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি হচ্ছে। রাজনৈতিক একটি সমঝোতা তৈরি হয়েছিল। অবশেষে একেবারে দিন, ক্ষণ, তারিখ সবকিছুই পাওয়া গেল, তফসিল পাওয়া গেল, যেটি আজকে হয়েছে। এই তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে চড়ে বসেছে। গন্তব্যে পৌঁছতে হবে 12 ফেব্রুয়ারি। মধ্যখানে যে যাত্রাটা, অর্থাৎ ট্রেন স্টার্ট শুরু হলো, গন্তব্যে পৌঁছলো, এই যাত্রাটা কতটা নিরাপদ হবে, কতটা কাঙ্ক্ষিত হবে, কতটা আশানুরূপ হবে বলে আপনি মনে করছেন? যাত্রাটার ভেতরে আমার কাছে যেটা মনে হয় বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ বাংলাদেশের এখন যে অবস্থা, সিকিউরিটি সিচুয়েশন
ক্রাইম সিচুয়েশন এবং পলিটিক্যাল পার্টির ভেতরে যে কনফ্লিক্টগুলো চলছে একজনের ভেতরে, খুব একটা পরিষ্কার কোনো কিছু গতিতে এগোচ্ছে না আজকে পর্যন্ত। কিন্তু আমি যেটা বলবো যে এই 14 মাসে 16 মাসের মধ্যে সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারণ ডক্টর ইউনূসের যে টেম্পোরারি গভর্নমেন্ট এসছে, ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা যে নামে আমরা বলি, এই গভর্নমেন্ট এখানে থাকার মতন অবস্থা ছিল না এবং পরিবেশ নেই। কারণ সরকারের যে বিভিন্ন রকম অংশ, আর্মি, মিলিটারি, ব্যুরোক্রেসি এবং তার যে ম্যানেজমেন্ট এবং পুলিশ এবং বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জায়গায় যে রকম অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুব অর্গানাইজড, ডিসিপ্লিন ছিল না। তার ভেতরেও যতখানি সম্ভব ডক্টর ইউনূস এবং তার যে ক্যাবিনেট, তার যে উপদেষ্টারা রয়েছে, তারা চেষ্টা করেছে যতখানি সম্ভব একটা পরিষ্কার নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যার জন্য তার প্রেস সেক্রেটারি, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি সবসময় বলে এসছেন যে নির্বাচন হবে, এবং ঠিক সময় যখন ডক্টর ইউনূস ডিক্লেয়ার করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নির্বাচন দিয়ে দেব। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থায় নির্বাচন ছাড়া আর তেমন কোনো পরিষ্কার পথ নেই। না হলে মিলিটারি শাসন, না হলে ক্যাওটিক সিচুয়েশন, না হলে ভারতের সাথে বা অন্য অন্য দেশের সাথে, বার্মার সাথে মারামারি করে ঝগড়া করে একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে, যেটা কেউই চায় না। কাজেই আমাদের একমাত্র সলিউশন হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন করতে এখন থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্যাগুলো, 6টা দিক আপনি অলরেডি বলেছেন, কমিশন বলেছে এবং অন্যান্যরাও অনেকে এক্সপার্টরা বলছে যে বিভিন্ন রকম, এখানে দুটো ইলেকশন আপনি যেটা মেনশন করেছেন যে দুটো ইলেকশন হচ্ছে, একটা হচ্ছে রিফর্মের উপরে কি কি রিফর্ম থাকবে এবং কি কি হতে পারবে, কত পার্সেন্ট ভোট পাবে কোন রিফর্মে, আরেকটা হচ্ছে যে সরাসরি পার্লামেন্টের ইলেকশন। এখন পার্লামেন্ট, এখানে ডিটেলে যদি আমরা যাই, যেটা ইলেকশন কমিশনার বলেছেন এবং তার যে কমিশনাররা এবং সেক্রেটারিরা ডিটেলে গেছেন যে কোন ধরনের ভোটিং মানে পত্র হবে, একটা সাদা হবে, একটা রঙিন হবে। এখন সাদা রঙিন যদি হয়, কে কিভাবে ইন্টারপ্রেট করবে, কিভাবে ভোটাররা কিভাবে বুঝবে? আমাদের এখানে একটা বড় জিনিস বোঝা দরকার, আমাদের এখানে কিন্তু অনেক ভোটার, 12 কোটি, মিনিমাম 12 কোটি ভোটার, বেশিও হতে পারে। এখন 12 কোটি ভোটার যদি 6 কোটি মহিলা এবং 6 কোটি পুরুষ হয়, তাহলে মেয়েদের ভোট কিভাবে হবে, আবার ছেলেদের ভোট কিভাবে হবে, ওখানেও কিন্তু আরেকটা বড় ইস্যু রয়েছে। এছাড়া যেটা আরো বড় ইস্যু রয়েছে সেটা হলো আইডি। প্রত্যেককে আইডি দেখিয়ে ওখানে যেতে হবে এবং আইডি দিয়ে দেখাবার পরে তারা যে ভোটিং মানে ব্যালটটা পাবেন, দুটো ব্যালট পাবেন। দুটো ব্যালট কি 2 বাক্সে যাবে, কি 1 বাক্সে যাবে, বা কিভাবে হবে? এটা হলো ভোটিং প্রসেসের এবং ভোটিং পদ্ধতির যে কমপ্লেক্স প্রবলেম, এটা সাধারণ লোকজন বুঝবে কি না। যখন লাল ভোটটা বা রঙিন ভোটটা সাদা ব্যালটে যাবে বা সাদা ভোটটা রঙিন ব্যালটে যাবে, এই যে কনফিউশনগুলো হবে, এগুলো কিভাবে তারা হ্যান্ডেল করবে? তারপরে আপনি সিকিউরিটির কথা বলেছেন। সিকিউরিটি তো একটা বড় ইস্যু, কারণ আমরা বাংলাদেশে এই পর্যন্ত গত দেড় বছরে যেটা দেখছি যে সিকিউরিটি কখনো কন্ট্রোলে নয়। এখানে একটা অপোজিশনাল ফ্যাক্টর, আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্কাররা, বিভিন্ন নেতারা এখনো যারা পালিয়ে আছে, তাদেরও তারা অর্গানাইজ করছে, তারা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় প্রসেশন করছে, বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি করছে, এবং ইউনিভার্সিটিতে অন্য অন্য জায়গায় অ্যাক্টিভিটি হচ্ছে। তাদের কি ভূমিকা হবে? তারা কি ভোট দিতে যাবে, নাকি ভোট কেন্দ্রগুলোকে বন্ধ করে দেবে, নাকি ওখানে আগুন জ্বালাবে, নাকি ওখানে বিভিন্ন রকম কি সমস্যা হবে?
এই যে সিকিউরিটি নিরাপত্তা ইস্যুটা, এটা একটা বড় ইস্যু হিসেবে আমাদের দেখতে হবে। এখানে আর্মি থাকবে বলেছে, পুলিশ আবার থাকবে। আবার আবার একটা বিষয় হলো যে আমরা আওয়ামী লীগ ঝামেলা করতে পারে, এটি যেমন সত্যি, তেমনি তো যেসব জায়গায় বিএনপি শক্তিশালী সেসব জায়গায় বিএনপিও ভোট কেন্দ্র দখল করতে চাইতে পারে, জামাত শক্তিশালী হলে জামাতও দখল করতে চাইতে পারে। যেখানে আওয়ামী লীগ ঝামেলা করতে আসলে বিএনপি জামাত এনসিপি মিলে তাদেরকে ঠেকানোর কথা, সেখানে তারা যখন জড়িত হয়ে পড়বে, আইন শৃঙ্খলা বাহিনীর তো সেই মোরাল গ্রাউন্ডটা নেই, সেই নৈতিক শক্তি কিংবা নৈতিক অবস্থান তাদের নেই, মানসিক অবস্থান তাদের নেই যে তারা সেটি ঠেকাবে। এবং ডক্টর মোদিনের সেটি কিভাবে কি করবে? ইস্যুটা আমাদের খুবই কমপ্লেক্স ইস্যু। এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এবং লোকালি কিভাবে, আপনি ধরেন টাঙ্গাইল, আপনি চলে গেলেন নীলফামারী, আপনি চলে গেলেন, মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট লোক ইউনিটগুলোতে যেখানে ভোটিং পোলিং রয়েছে, সেখানে ডিসি, কমিশনার, অন্য অন্য যারা সাব ডিভিশনাল অফিসার রয়েছে, রিজিওনাল অফিসার রয়েছে, তারা কিভাবে হ্যান্ডেল করবে? যদিও ডক্টর ইউনূস সেদিন সবাইকে ডেকে একটা বক্তৃতা দিয়েছে, একটা ট্রেনিং এর প্ল্যানের ব্যবস্থা করছে, কিন্তু মোরাল ভ্যালুটা, ভেতরে কাজ করার যে একটা উদ্দেশ্য, এখানে অ্যাডেড হয়েছে প্রেসিডেন্টের রেজিগনেশনের কথাটা। আমরা সেটিতে আসবো, কিন্তু এটা একটা ফ্যাক্টর ইলেকশনে এফেক্ট করবে। জি, মানে কেন তিনি এই সময়টাই বেছে নিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য, এই সময়টাতেই তিনি কথাটি বলছেন, এবং নির্বাচনের পরে সম্ভবত নতুন সরকার আসলে তার বিদায় নেয়ার কথা, যে দলই আসবে তারা তাদের রাষ্ট্রপতি করবে, সেই সময় তিনি কেন বলছেন পদত্যাগ করবেন, আমরা সেটিতে আসবো। মোহাম্মদ মালিক, একটু আপনার কাছে যেতে চাই, সেটা হলো একেবারে শেষ মুহূর্ত কিন্তু এসে নানা সংশয় তৈরি হচ্ছিল, কারণ বেগম জিয়া যখন অসুস্থ তখন এনসিপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে বললেন যে এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত নয়, বেগম জিয়াকে এইভাবে অসুস্থ রেখে কিংবা তার শারীরিক এই অবস্থায় নির্বাচনটি একটু পিছিয়ে দেওয়া হোক। এরপর আমরা দেখলাম মাহমুদুর রহমান মান্নারাও বলছেন যে বেগম জিয়া যদি এই ধরনের অসুস্থ থাকেন তখন নির্বাচন করা কি ঠিক হবে, একটু তো জটিলতা তৈরি হবে। একেবারে শেষ মুহূর্তে এসেও কিছু সংশয়, কিছু গুজব তৈরি হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেটিকে দূরে সরিয়ে দিয়ে আজকে স্পষ্টত ঘোষণা করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। এখন এটি তো একটা ইতিবাচক দিক যে তারা দিনক্ষণ টার্গেটটা দিয়ে দিল, এখন পথ চলাটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আপনি এর মাঝখানে যেটি প্রফেসর ডক্টর শফিকুর রহমান যোগ করেছেন, আরো কিছু বিষয় আছে সংশয়, আপনিও কি কি সংশয় দেখছেন কিংবা কি কি চ্যালেঞ্জ দেখছেন যে এই নির্বাচনটি 12 ফেব্রুয়ারি একেবারে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হওয়ার জন্য কি করা উচিত? ধন্যবাদ। দেখুন, নির্বাচনটি কিন্তু হতেই হতো আর কি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাজটি কি ছিল? আসলে মেইনলি কাজ ছিল তিনটি। একটি কাজ হলো প্রয়োজনীয় সংস্কার করা, নাম্বার 2 যথাসম্ভব একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা, আরেকটি কাজ হলো ডেলিভার করা, অর্থাৎ সরকারের কার্যক্রম পরিচালনা করা। তো অন্তর্বর্তীকালীন সরকার তো আর নিয়মিত সরকার নয়, দুটি সরকারের মাঝখানের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যেটি ক্ষমতা হস্তান্তর করবে পরবর্তী সরকারের নির্বাচিত বা নিয়মিত সরকারের কাছে। তো নির্বাচন একটি হতে হবে, এটা তাদের যে কাজ বা কাজের পরিধি কিংবা অঙ্গীকার তার মধ্যে অন্যতম। তো 1.5 বছর পরে হলেও আমরা সেই নির্বাচনের শিডিউলটি পেলাম এবং এই স্কেজুল অনুযায়ী নির্বাচন হবে সেটি আশা করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে নির্বাচনটি, আপনি যেমনটি বললেন শুরুতে আলোচনায়, যে নির্বাচনী ট্রেনে উঠলো বাংলাদেশ, এখন ট্রেনের যাত্রা থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত যে পথটুকু, সেটুকু কতটা মসৃণ হবে কিংবা আদৌ গন্তব্যে পৌঁছা যাবে কিনা, সংশয়টা কিন্তু এখানে। এখন সংশয়ের অনেকগুলো কারণ আছে, সেই জন্য হয়তো এই স্কেজুল ঘোষণার আগেও কিন্তু নানা রকম বিশ্লেষক নানাভাবে বিশ্লেষণ করছিলেন যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অনেকের মতামত ছিল। এখন ওই যে নির্বাচনী ট্রেনটি সঠিকভাবে গন্তব্যে পৌঁছবে সেটি নিয়েও প্রশ্ন থাকবে। একেবারে 12ই ফেব্রুয়ারি পর্যন্তই এই প্রশ্ন, উদ্বেগ, আলোচনা এগুলো থাকবে। তো আমি যেটা মনে করি সেটি হলো যে প্রথম, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি, সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার সাথে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এটির কিন্তু একটা সরাসরি সম্পর্ক আছে। অর্থাৎ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের সক্ষমতা কতটুকু। তো আমরা যেটা জানি যে এই 5 আগস্টের পর থেকে যে মেইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, তাদের নৈতিক এবং অন্যান্য মানে যে শক্তিমত্তা বা সক্ষমতা সেটি অত্যন্ত দুর্বল, এবং একটা ট্রমাটাইজড একটা পুলিশ বাহিনী এখন বাংলাদেশে কাজ করছে। এখন ভরসা হলো আর্মি, সেনাবাহিনী। এখন সেনাবাহিনী কতটুকু কাজ করবে, কতটুকু সক্ষম হবে, সেটাও একটা আলোচনা এবং সন্দেহের অবকাশ আছে। আর গত 1.5 বছরে যে জিনিসটা হয়েছে, বাংলাদেশের নতুন একটা এনভায়রনমেন্ট বা সিনারিওর সৃষ্টি হচ্ছে, মবক্রেসি। অর্থাৎ যে কোনো বিষয়ে মব সৃষ্টি হচ্ছে এবং মব সেখানে আইন শৃঙ্খলায় হস্তক্ষেপ করছে, তাতে আরো আইন শৃঙ্খলার চরম অবনতি করছে। অর্থাৎ যার কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী তা না করে মবেরা সেটি তুলে নিচ্ছে নিজের হাতে। তো এই নির্বাচন চলাকালীন সময়ে, কার্যক্রম চলাকালীন সময়ে এই মবক্রেসি হবে কিনা, এই মবক্রেসি ফেরানো যাবে কিনা, সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শফিকুর রহমান ভাই যেমনটি বললেন যে আওয়ামী লীগ তো নানা রকম বাধার সৃষ্টি করতে পারে। আমি কিন্তু মনে করি আওয়ামী লীগের বাধার চাইতে বড় বাধা হলো যে এই যে এখন যারা নির্বাচনে পার্টিসিপেট করছে, পার্টিসিপেটের দলগুলো, তাদের ইন্টারনাল কনফ্লিক্ট গুলো কতটা মানে স্থিমিত থাকবে। অর্থাৎ এই যে চ্যালেঞ্জটা আমি দেখলাম, আইন শৃঙ্খলা চ্যালেঞ্জটি, এই চ্যালেঞ্জটি মিনিমাইজ তখনই করা যাবে যখন যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এই সমস্ত দলগুলো কতটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিজেরা আইন শৃঙ্খলা মেনে নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন তা না করে যদি তারা ওই মব সৃষ্টি করে নিজেরাই কেন্দ্র দখল করে, যেখানে যার শক্তি আছে, কিংবা নিজের দলের ভিতরে দ্বন্দ্ব কলহ সৃষ্টি, যেমন ধরেন বড় বড় দল, যেমন বিএনপির মতো বড় দলে একই আসনে হয়তো 5 জন 10 জন প্রার্থী আপনার মনোনয়ন প্রত্যাশী আছে, কিন্তু মনোনয়ন তো পাবেন একজন। ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপির প্রার্থীতা ঘোষণা করার পর, মানে প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর কিন্তু বেশ কিছু জায়গায় সাংঘাতিকভাবে সংঘর্ষ এবং নানা রকম বিক্ষোভ মানে আমরা দেখতে পেয়েছি। এখন বিএনপি তাদের ইন্টারনালি তাদের দলকেও কতটা কন্ট্রোল করতে পারবে, তাদের যে ইন্টারনালি একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করবে না, তারপরে আবার পারস্পরিক, অর্থাৎ বিএনপির সাথে জামাত কিংবা এনসিপির মতো এরকম প্রধান যে দলগুলো আছে। কারণ আমরা দেখেছি যে নির্বাচনের সামনে রেখেই কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে বেশ নানা কথা কাটাকাটি চলছে। শুধু কথা কাটাকাটি না, অনেক আপত্তিকর কথা কাটাকাটি এবং অন্যরকম কথা। যেমন ধরেন জামাতের নেতারা যেমনটি বলছে, তারা তো কেউ কেউ মুক্তিযুদ্ধ বা তাদের অবদান, তাদের ভূমিকা নিয়ে যে কথাগুলো বলছে। আবার তারেক জিয়াও কিন্তু রিসেন্টলি একটা তার প্রতিক্রিয়াতে সে জামাতকে আক্রমণ করে কথা বলেছেন। এখন যার ফলে হলো কি, এই যে এই দলগুলোর মধ্যেও কিন্তু একটা ন্যূনতম যে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক সেটি থাকবে কিনা, এবং এটি বাড়বে, এটি সামনের দিনে আরো চরম আকার ধারণ করবে। মাত্র শুরু। কাজেই এই আইন শৃঙ্খলা রক্ষা কতটা মানে মানে নিশ্চিত করতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটি একটা বড় প্রশ্ন। আরেকটি কথা হলো যে কতটা অবাধ এবং সুষ্ঠু হবে। কারণ মানুষ কিন্তু এই 5 আগস্টের পর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ যেমন অনেকেই 15 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি, এরকম আছে। আমি আজকে একটা প্রতিক্রিয়া দেখছিলাম একজন সাধারণ মানুষের, সেখানে সে বলছে যে তার ভোটারের ভোট দেওয়ার বয়স হয়েছে 15 বছর আগে, কিন্তু সে গত 15 বছর ধরে ভোট দিতে পারেনি, এবারই প্রথম সে ভোট দিবে আশা করছে। তাহলে এখন এই যে লোকটি 15 বছর পরে ভোটার হবার পর 15 বছর পরে একটি ভালো নির্বাচন হবে এবং সে ভোট দিতে পারবে, সেটা করার জন্য নির্বাচনকে অবাধ করতে হবে, সুষ্ঠু করতে হবে, সেটি যাতে সকল মানুষ যারা ভোট দিতে আগ্রহী তারা ভোট দিতে তাদের ভোটটি প্রয়োগ করতে পারে এবং তাদের পছন্দের মতো প্রার্থীকে প্রয়োগ করতে পারে। আসলে ভোটটি কি? আসলে ভোটটি হল জনগণের রায়। অর্থাৎ রায়টি হতে হবে জনগণ তার একেবারে স্বতঃস্ফূর্তভাবে সে যাকে চায় তাকে, অর্থাৎ তার সুযোগ থাকতে হবে তার পছন্দের প্রার্থীকে পক্ষে রায় দেওয়াটা।
সেই রায় দেওয়াটা কতটা অবাধ হবে, এই যে লোকটি বলল এই লোকটি ভোট কেন্দ্রে আসতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। তো এই যে বিষয়গুলো, এগুলো দেখতে হবে। আরেকটি বিষয় হলো যে একই দিনে আপনার এই মানে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবার কারণে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও কিন্তু প্রশ্নের অবকাশ থেকে যায়। দুটি নির্বাচন একই দিনে একই সময়ের মধ্যে, শুধু 1 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা এটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারবে কিনা, অর্থাৎ ভোট গ্রহণ, ভোট গণনা, আইন শৃঙ্খলা রক্ষা করা এই নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং বিপুল সংখ্যক ভোটার 12 হ্যাঁ। কোটি 76 লাখের 13 বেশি কোটি, ভোটার। প্রায় 13 কোটি ভোটার। আমরা যদি ধরে নিলাম 50% ভোটার যদি ভোট কেন্দ্রে আসে, তাই না, আমি কম করে ধরলাম, জি। তাহলে তো 6 কোটি 7 কোটি ভোটার। তো এই 7 কোটি ভোটারকে দুইটা ভোটের জন্য, বিশেষ করে গণভোটটি আমরা যেমন দেখেছি একটা প্যাকেজ, সংস্কারের একটা প্যাকেজ, 4টে বিষয় নিয়ে। হ্যাঁ, এখন মানে এখানে আপনার 4টে পড়ার বিষয়- সুযোগ পাবেন না, আপনাকে আগে জেনে নিতে হবে যে কি আছে, হ্যাঁ, সেটি তো কিন্তু আগে কথা প্রচারণা যদি জানবো, চলবেই। আমাদের যে ভোটার আছে তারা কতটা আগে থেকে সেটা শিক্ষিত ভাবে বা এটা গ্রহণ করতে পারবে। তো অর্থাৎ যেটা হবে এখন যে সংস্কার, ইয়েস অর নো, এইটা মানে কি সংস্কার আছে জানার দরকার নেই। হ্যাঁ, মানে সেটা আগে জানা জানা থাকবে আর কি, যে হ্যাঁ, 4টি আমি- প্রস্তাব আমি- তো আমি ফাঁস সংস্কার করে চাই। দেওয়া হয়েছে কিংবা আমি বলে দেওয়া yes or হয়েছে। no বলবো, যদি শুধু ভোটারদেরকেও ইয়েস নোতে আপনি নিয়ে আসতে পারেন, আমার পড়ার দরকার নাই, জানার দরকার নেই কি সংস্কার আছে, এটা আমি দেখবো না, আমি শুধু দেখবো আমি সংস্কার চাই কি চাই। সেইভাবে যদি হয় সেইভাবে, এবং এটাও কিন্তু নির্ভর করবে যে যারা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারা ভোটারদের কতটা শিক্ষিত করতে পারছে। সে শুধু তার মার্কাতে ভোট দিন এটাই বলছে, নাকি এই সংস্কার প্যাকেজ সম্পর্কেও ভোটাররা হাউ টু ভোট ইট, হাউ টু এইটাও তাদেরকে একটা ধারণা দিচ্ছে। তো এই সবগুলো মিলিয়ে যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে মানে নির্বাচন অনুষ্ঠান করাটা আসলেই চ্যালেঞ্জ। আর আরেকটি জিনিস কিন্তু যেটি মানে আমরা ছোট করে দেখছি না, কারণ বর্তমানে যে সামাজিক মাধ্যম এবং এআই আসার পর যে আরো জটিল অবস্থা সৃষ্টি হয়েছে, গুজব, মানে এবং এটি আমরা শুধু কিন্তু- বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী একটি বড় ধরনের তারপরে- চ্যালেঞ্জের Yes, তৈরি করছে। হ্যাঁ, তারপরেও আমরা বাংলাদেশের কিন্তু একটু গুজব প্রবণ জাতি, তাই না, আমরা কিন্তু লজিক অ্যাপ্লাই করি না। একটু পছন্দ করি, আমরা- একটু একটু গুজব আমাদের কাছে ভালো লাগে। এক্স্যাক্টলি আমরা বরং এটাকে এনজয় করি, তাই না। এখন এই গুজবগুলো সেটাও আইন শৃঙ্খলা রক্ষার জন্য কতটা এটাকে চ্যালেঞ্জ করা বা এটাকে নিয়ন্ত্রণে রাখা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো সবকিছু মিলিয়ে আমার যেটি মনে হয় যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশ, এর কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হলে নির্বাচন হতেই হবে। এখন সেই নির্বাচনটাকে ন্যূনতম অবাধ ও সুষ্ঠু করা যায় কিনা সে ব্যাপারে যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এবং অন্যান্য স্টেক যারা নির্বাচন অংশগ্রহণ করছে সবাই যদি সম্মিলিতভাবে এটি প্রয়াস না নেয় তাহলে আসলে মানে নির্বাচনটি একটা অংশ যদি মনে করে যে নির্বাচনটা সুষ্ঠু আমরা করতে দেব না কিংবা বাধা দেব, তাহলে খুব তাহলে কঠিন হয়ে যাবে। একবারে হয়ে যাবে। রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, যেই- সেনাবাহিনী বলেন, যেই হোক, মানে যে এমনকি সমস্ত আওয়ামী লীগও স্টেকগুলো যদি আছে, মনে করে যে তারা জি। যথেষ্ট হট্টগোল করবে, যথেষ্ট ঝামেলা করবে, তাহলে অনেক জায়গায় সংকট তৈরি হবে। কারণ বিএনপি এবং জামাত তো আসলে এক হয়ে তাদের সাথে লড়বে না, তারা তখন প্রতিদ্বন্দ্বীর ভূমিকা নেবে। Exactly, ওকে exactly. ওকে, আমি একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি হয়তো এই বিষয়ে কিছু যোগ করতে চাইছেন, পাশাপাশি যেটি জানতে চাই যে এই তফসিল ঘোষণার আগে আগেই আমরা দেখছি জোটগুলো খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে, ভোটের জোট, আদর্শিক জোট নিঃসন্দেহে বলা যায় না তাদেরকে, তারা ভোটের জোট। একদিকে বিএনপি নেতৃত্বে একটি, জামাতের নেতৃত্বে একটি, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা মিলে একটি, এবং নতুন করে জাতীয় পার্টির একাংশ, জাগপা এবং আরো কিছু সংগঠন মিলেও জোট করার পরিকল্পনা করছে। এই জোটগুলো শেষ পর্যন্ত কার্যকর কোনো ফলাফল আনবে, নাকি আসলে বড় যারা দল, যারা এর মধ্যেই বড়, তারাই আসলে শেষ পর্যন্ত কলকাঠি নাড়বে, তারাই ক্ষমতার মস্তন্দে যাবে? আপনি শেষের দিকে যেটা বলেছেন বোধহয় সেই দিকেই অনেকটা ঠিক হবে। এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে হোল ম্যাট্রিক্সটা ডিফারেন্ট হয়ে গেছে, হয়ে যাবে। অনেক লোক পরিবেশ মানে কোথায় কিভাবে ভোট দিতে যাবে, কি করবে না করবে এসব নিয়ে বিভিন্ন রকম দ্বিধা রয়েছে।
এছাড়া আমরা আরেকটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপিতে অনেক আওয়ামী লীগের ক্যান্ডিডেট এবং লিডার্স এবং সাব লিডার্স তারা জয়েন করছে, সাপোর্ট করছে এবং ক্যান্ডিডেটও হচ্ছে। এখন কোথায় গিয়ে কোন জায়গায় কিভাবে ক্যান্ডিডেট হবে সেটা আমরা এখনো জানি না, এবং কতটুকু এটা এফেক্টিভ হবে ওখানকার লোকাল পলিটিক্স এবং লোকাল ক্যান্ডিডেটরা, যেটা মালিক সাহেব একটু আগে বলেছেন যে লোকাল মানে ক্যান্ডিডেটের সিচুয়েশনটা ইম্পর্টেন্ট, এই ভূমিকাটা ওখানে দেখতে হবে। এবং এবং প্রতিপক্ষের প্রচারণা হামলা চালানোর সবচেয়ে বড় অজুহাত হতে পারে, সাপোজ আমরা মনে করছি যে বিএনপিতে যোগ দিল, জামাত সেখানে হামলা চালানোর সময় বড় একটা অজুহাত তৈরি করতে পারে, এই প্রচারণা আওয়ামী লীগের লোক আছে, সো আমি তাকে মারতে গিয়েছি। বিএনপি জামাতের প্রচারণা যদি এরকম কিছু হয়, বিএনপি হামলা করে বলতে পারে যে জামাতের প্রচারণা তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অমুককে দেখেছি, আমি তাকে ধরতে গেছি। হতে পারে। এখন এগুলো করার জন্য বা দেখার জন্য বা এগুলোকে ম্যানেজ করার জন্য যে সিকিউরিটির প্রয়োজন, যে আইনশৃঙ্খলা বাহিনী দরকার এবং প্রয়োজন, ওখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও ওখানে সাথে থাকতে হবে। কিন্তু এই হাজার হাজার প্রেসিডেন্টসে এবং ভোট কেন্দ্রেতে তো সম্ভব না সেটা করার সবসময়। কাজে কিছু কিছু জায়গায় টুকিটাকি মানে একটু ও আইন কানুন ভঙ্গ হবেই, এটা আমরা এক্সপেক্ট করি, এটা সবসময় আমরা দেখে এসছি। কিন্তু যে মেজর যেন কোনো ট্রেন্ড না হয় সেই জন্য সামরিক বাহিনী প্লাস অন্যান্য যে শান্তি রক্ষা বাহিনীরা রয়েছে, পুলিশ এবং আনসার এবং অন্যরা, এদের একটা বড় রকম ভূমিকা পালন করতে হবে। এর সাথেও যেটা রয়েছে সেটা হচ্ছে আবার, যেটা মালিক সাহেব একটু মানে বলেছেন যে কাউন্টিং এবং এটার পুরোটা হিসেব করা, এটা যে কদিন লাগবে, কত দূর সময় যাবে, এটাও কিন্তু একটা কমপ্লেক্স প্রবলেম। এবং তার ভেতরে প্রত্যেকটা ব্যালট বক্সগুলোকে সিকিওর করা এবং তাকে গুনে নিয়ে পুরো রেজাল্ট দেওয়াটা, এই যে একটা প্রসেস, এটা কিন্তু খুব সহজ প্রসেস নয়, ইটস ভেরি কমপ্লেক্স। কাজী এই যে ভূমিকা, এতে আমরা লিডারশিপের যে ভূমিকা, যেটা আমরা ইলেকশন কমিশন থেকে হয়তো তারা বলবে, কিন্তু লোকাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে এবং অন্য অন্য জায়গায় যে কিভাবে এটা ম্যানেজ করবে, এই জন্য একটা ভিডিও দিয়ে বা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে অফিসারদের, ট্রেনারদের, যারা সুপারভাইজ করবে তাদেরকে, কারণ এই ইলেকশন তো গত 12-16 বছরের ইলেকশনের মতো নয় যে যে কেউ এসে চোখ বুঝে ইলেকশন দিয়ে যাবে বা ভোট দিয়ে যাবে, সেটা সম্ভব হবে। এবার একটা নিউট্রাল, সত্যি সুন্দর ভালো ইলেকশন হওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। কাজে সেখানে এগুলো করার জন্য যে মরাল এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সিভিল গভর্নমেন্টের পরে পরে যারা মানে মিলিটারি এবং আনসার এবং অন্য যারা আছে তাদেরকে বড় পরিসরে দায়িত্ব পালন করতে হবে, ভূমিকা পালন করতে হবে এই পর্যায়ে। জি, মোহাম্মদ মালিক, একটু জোটের বিষয়ে আপনার কাছে জানি সংক্ষেপে, আমরা এরপর অন্য আলোচনায় যাব। জোটগুলো কতটা ইফেক্টিভ হবে কিংবা এই জোটগুলো আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা, আমরা যদি এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কারের জোটের কথা বলি, ভোটের ক্ষেত্রে তারা কতটা প্রভাব ফেলবে? বিএনপি নেতৃত্বে এখন দেখা যাচ্ছে মাত্র 28টি সিট বিএনপি রেখেছে জোটের সঙ্গীদের জন্য, তারা অনেকে অসন্তুষ্ট। আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে, আগামীকালকে সম্ভবত সেটি হতে পারে। আবার জামায়াতের নেতৃত্বে 8টি ইসলামিক দল আছে, কিন্তু সেখানেও যে তারা তাদের এক দল আরেক দলকে বিশ্বাস করে তা তো নয়। তারা আসলে ধর্মভিত্তিক জোট গঠন করে বা কত দূর যেতে পারে, কি মনে হচ্ছে এই জোটগুলো? দেখুন, যে কোনো রাজনৈতিক দলেরই আলটিমেট অবজেক্টিভ ইজ টু গেট পাওয়ার, ক্ষমতায় যাওয়া। তাহলে এখন ক্ষমতায় যাওয়ার জন্য তার যে কৌশল, সেই জন্য কৌশলগতভাবে তারা বন্ধুত্ব করবে কারো কারো সাথে, সেটা ক্ষমতায় যাওয়ার জন্য হতে পারে, আবার আদর্শিকভাবে হতে পারে। তা আমি জোট এবং আসন ভাগাভাগি দুটাকে আলাদা করে দেখতে চাই আর কি। জোট অন্তত পজিটিভ একটা জিনিস, ভালো জিনিস, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলগুলো একটা কমন এজেন্ডা থাকবে, একটা মানে একই ধরনের আদর্শ থাকবে, একই ধরনের চিন্তা ভাবনা থাকবে,
তারা যদি একটি ইউনাইটেড হয় শক্তিশালী হওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট বয়ে আনে। আমরা অতীতেও বাংলাদেশে এরকম বেশ কিছু জোট দেখেছি, সেই 54 হক ভাসানী জোটের মতো জোটও কিন্তু আমরা দেখেছি, তাই না? কিন্তু আরেকটা হলো আসন ভাগাভাগি, অর্থাৎ একটি আসনের জন্য আমি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করছি যার সঙ্গে আমার কোনোভাবেই মিলছে না, আদর্শিকভাবে তো নয়, অন্যান্য যে কোনোভাবে মিলছে না, শুধুমাত্র একটা আসনের জন্য, একটা সিট বেশি পাওয়ার জন্য আমি তাকে কিছু ছাড় দিচ্ছি, তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছি। এটি অত্যন্ত সাময়িক এবং এটি হয় কি আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট দেশের জন্য বয়ে আনে না। যেমন ধরুন এই যে বাংলাদেশে এখন যে জোটগুলো আমরা দেখতে পাচ্ছি, বিএনপির সঙ্গে যেমন তার শরিকদের যে জোটগুলো আছে, সেটা যেমন গণতান্ত্রিক মঞ্চ কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই সমস্ত মান্না সাহেবের যে দল আছে বা জুনায়েদ সাকির দল আছে, তারা যেমনটি আছে। তো এখন আবার জামাতের সঙ্গে শুধু ধর্মের ভিত্তিতে 8 দলীয় জোট, যেখানে ইসলামিক দলগুলো যেটা আছে তারা, আবার গণতান্ত্রিক সংস্কার জোট যেটি হলো এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। আবার এর বাইরেও কিন্তু এই জাতীয় পার্টির 2টা অংশ, আনিস হোসেন মাহমুদ এবং আনোয়ার হোসেনের নেতৃত্বে কিন্তু 16টি দল জোটবদ্ধ হয়েছে। আবার বাম জোট তো আছে, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, এগুলো যারা আছে আর কি। এখন এদের মধ্যে বাম জোট যারা আছে তারাই শুধু আদর্শিক ভাবে আমি দেখছি যে একটা মানে কমন আদর্শ তাদের আছে, আর বাকি বা আমি জাপার তাদেরও ধরতে পারি যে তারা একই মানে বামদের মধ্যে কি আদর্শ দেখছেন? তারা জামাত কিংবা ধর্মভিত্তিক দলের সঙ্গে যেতে পারছে না, এই কারণে বিএনপির সঙ্গে যাচ্ছে। এর বাইরে তো তারা নিজেরা মিলে একটা জোট করছে না, কিন্তু যাচ্ছে না, তারা নিজেরা একটা আলাদা জোট করার চেষ্টা করছে। ওকে, বিএনপির সঙ্গে যাচ্ছে না তারা। আবার দেখেন যে এখানে আবার এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে বা চেতনা এইরকম নিয়েও কিছু দ্বন্দ্ব আছে, জোট আছে আর কি। তা আমি মনে করি যে জোট থাকা, যে কোনো নির্বাচনের সামনেই জোট থাকা এটি খারাপ কোনো জিনিস নয়, এটি হতেই পারে। এটি কোনো মানে একেবারে একটা লাভ হয়তো হবে মোহাম্মদ মালিক, একটা লাভ হয়তো হবে, সেটা হলো উচ্চ কক্ষে যাওয়ার জন্য তাদের অন্তত 1-2 আসন নিশ্চিত হতে পারে ছোট দলগুলো। কারণ এককভাবে হলে তারা একজনও হয়তো যেতে পারতেন না, এখন 3টে দল মিলে হয়তো একজন যেতে পারবেন। সেটাই, তার মানে আমি এখানে জোট না বলে আমি এই ঐক্যটা দেখছি, এখন ঐক্য প্রক্রিয়াগুলো দলগুলো আমি এটাকে আসন ভাগাভাগির ঐক্য দেখছি আর কি। অর্থাৎ মনে করেন এমন কিছু দল আছে, আমি নাম বললাম না, যারা এককভাবে নির্বাচন করলে একটি আসনও পাবে না, দলের 1 নম্বর ব্যক্তিও পাশ করতে পারবে না, কিন্তু সে যদি জামাত কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ ভাবে ওই আসনে জামাতের সমর্থন বা বিএনপির সমর্থনে নির্বাচন করে, তাহলে তো উনি নির্বাচিত হয়ে আসবেন। তো এটিরও আবার একটা ভালো দিক আছে, কিন্তু কিরকম ভালো দিক মনে করেন যে অন্তত বহুমতের মানুষ উচ্চ কক্ষে যাওয়ার সুযোগটা পাচ্ছেন। শুধু বহুমতের নয়, একটা মনে করেন ছোট্ট একটি দল, হ্যাঁ, কর্মীর সংখ্যা নাই, কিন্তু দলের নেতাটি আদর্শবান, ভালো, যোগ্য, হ্যাঁ, তার মতো একটা লোক তো পার্লামেন্ট আসতে পারবে, রাইট। ঠিক কিনা? তবে একটা সমস্যা হয়তো হবে, ওই যে আরপিও সংশোধনের কারণে দেখা গেল যে তাকে কিন্তু বিএনপি সমর্থন করলো, তার প্রতীকে তিনি ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এইসব প্রতীকেই তাকে নির্বাচন করতে হবে। এখন হয় কি, এটি কিন্তু আরেকটি সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন ধরেন যে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে একজন ইলেকশন করলেন, হ্যাঁ, কিন্তু তার মার্কাটি ধানের শীষ থাকছে না, সেটি বলছি, তো আরেকটু জটিলতা তৈরি হবে। তার জন্য নির্ধারিত মার্কা। এখন হবে কি, সাধারণ ভোটাররা তাকে কিন্তু মনে করবে না সে বিএনপির প্রার্থী, কাজেই জটিল হয়ে গেল তাকে। এবং অনেক ভোটার আছেন যারা মানে ওই লোকের মার্কার খবরও রাখবেন না, তিনি ধানের শীষ চিনেন, নৌকা চিনতেন, দাঁড়িপাল্লা চিনেন, জি, হাতে গোনা 4-5টা মার্কা ছাড়া মানুষ তো অন্য মার্কা চেনে না। হ্যাঁ, কোনটা ইউনিয়ন পরিষদের মেম্বারের মার্কা, কোনটি জাতীয় সংসদের এমপির মার্কা, এটি মানুষ বুঝে না। কিন্তু সেজন্যই এটা একটা জিনিস। তবে আমি মনে করি যে আসন ভাগাভাগিটা তখনই ভালো একটি ফল আনবে, যখন ছোট্ট একটি দলের বড় একজন নেতা, জাতীয় পর্যায়ের একজন নেতা নির্বাচিত পার্লামেন্টে আসতে পারবে, তাহলে তিনি কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। আমরা তো আর আমাদের দেশের পার্লামেন্ট সম্পর্কে কিন্তু একটি ভুল ধারণা আছে। ধারণা শুধু এটা সাধারণ মানুষের মধ্যে নয়, এটি কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। সেটি হলো কি, স্থানীয় সরকারের সমস্ত ক্ষমতা এমপির কাছে থাকছে।
হুম। যেমন আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু নাই, মানে জি। কাগজে কলমে আছে কিন্তু এম্পাওয়ার্ড নেই। এখন একটা এমপির কাজ তো গম বিতরণ করা নয়, রাস্তা নির্মাণ নয়, তাই না? তার কাজ হলো আইন প্রণয়ন করা। সংসদ আসতে তিনি পার্লামেন্টের, তিনি আইন প্রণেতা, হ্যাঁ। বাংলায় যদি বলি আইন প্রণেতা। এখন আমরা কিন্তু ওই এমপি সাহেব বলতে বুঝি রাস্তাঘাট বানাবে, এমপি সাহেব বলতে বুঝি যে হ্যাঁ, মানে এই উনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন, টেন্ডারবাজি নিয়ন্ত্রণ থেকে করবে। শুরু করে কাজে সবকিছু নিয়ন্ত্রণ করবেন। সেরকম লোকের কিন্তু অভাব নাই, কিন্তু হ্যাঁ। ওই যে আইন প্রণেতা হতে গেলে কিন্তু ওই রকম সক্ষম যোগ্যতা সম্পন্ন লোকের দরকার। মানুষগুলো উঠে আসুক, সেটি হয়তো জোটের মাধ্যমে যদি উঠে আসে এটি ভালো হবে। আমরা একটু ভালো হবে। ডক্টর শফিকুর রহমান আপনার কাছে যাই। রাষ্ট্রপতি প্রসঙ্গে বলতে চেয়েছিলেন, আমরা প্রসঙ্গ পাল্টে অন্য বিষয়ে গিয়েছে, আবারও প্রসঙ্গে ফিরে আসলাম। এই সময়টাকে কেন রাষ্ট্রপতি বেছে নিলেন? তার রাগ, অভিমান, ক্ষোভ, অপমান সবকিছু তুলে ধরার জন্য। ইলেকশনের পরে তো তাকে এমনিও চলে যেতে হবে, তাকে ওখানে রাখা যাবে না, বা নতুন পলিটিক্যাল পার্টি যে গভর্নমেন্ট ফর্ম করবে তাদের ইলেকশনে তাদের ক্যান্ডিডেট হবে। এখন চলে যাওয়ার আগে উনি এইভাবে যে বলবেন বা এইভাবে যে করবেন এটা ঠিক সাধারণ কারো সাথে মানে কারো কাছ থেকে আমরা আশা করছিলাম না। উনি হয়তো কোয়াইটলি সফটলি চলে গেলে দেশের জন্য মানে সাধারণ মানুষের জন্য ভালো হতো। কিন্তু ওনার ব্যক্তিগত অধিকার রয়েছে যা কিছু বলার, যে কোনো মিডিয়াকে করার। উনি যেগুলো বলেছেন সেগুলো সবই সত্যি, যে তার ছবি বিভিন্ন এমবাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে যে অধিকার এবং যে সম্মান দেওয়া দরকার সেটা দেওয়া হয়নি। কনস্টিটিউশনালি তাকে রাখা হয়েছে সিস্টেমকে রান করার জন্য। একটা এটা ছোট্ট সত্যি করে কথা, ছোট্ট এটাও করে একটা সত্যি। কথা বলি আপনার কাছে, জানি এটি জি। অপ্রাসঙ্গিক হতে পারে, তারপর জানি। সেটা হলো, রাষ্ট্রপতিতে তো তাকে রাখা হয়েছে, অ্যাটলিস্ট যদি রাখা না হতো, তার অবস্থাটা কি হতো সেটি কি সিএসি সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে অন্যদের উদাহরণ দেখে তিনি বুঝতে পেরেছেন যে যদি হ্যাঁ, রাখা না হতো তাহলে তিনি এখন exactly। কোথায় থাকতেন? আমি জানি না এটা উনি কেন এই পর্যায়ে গিয়ে এই সময় এবং শেষের দিকে এসে উনি বলেছেন যে 7 মাস ডক্টর ইউনূস আমার সাথে কোনো যোগাযোগই করেননি। যে এই যে মানে ছোট ছোট উনি ভাবছেন যে তিনি ডিজার্ভ করেন যে তার সঙ্গে যোগাযোগ করা হবে। রাইট রাইট। তো এই যে ছোট ছোট এগুলো, ও এখন তো প্রত্যেকে একটা রাজনৈতিক একটা ভোটিং, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম নির্বাচনের ব্যাপারে, এইসব ছোট ছোট ফ্যাক্টর গুলো কতখানি তার পক্ষে যাবে বা তাকে বা কোন দলের পক্ষে যাবে কিভাবে করবে আমরা জানি না। ভোটিং প্যাটার্নে মনে হয় খুব একটা ইম্প্যাক্ট হবে না, কিন্তু একটা বিদ্বেষ নিয়ে একটা দুঃখ নিয়ে যে উনি এভাবে বলবেন বা যাবেন, কথা কিন্তু কিছুটা সত্যি, এর কোনো হ্যাঁ হ্যাঁ, খুবই সত্যি, তাকে অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে। রাইট। কিন্তু ওনার এই পর্যায়ে না করে সহজভাবে সুন্দরভাবে চলে যাওয়ার, ওনার ফ্যামিলির কোন রকম ইনকোয়ারি করা, বিভিন্ন জায়গায় আমরা যেগুলো দেখছি বিভিন্ন কমিটি, দুদকের অন্যদের সবার কমিটি ইনকোয়ারি করা। উনি তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট, উনি তো আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি তো আওয়ামী লীগের বিভিন্ন ভাবে এসে হঠাৎ করে প্রেসিডেন্ট হয়ে গেছেন। ওখানে তো আরো অনেক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, মানে উনি এমপি ছিলেন না, উনি দুদকের ছিলেন, দুদকে। রাইট। তো সেই জন্য ওনার যে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ এবং সুযোগ সুবিধাগুলো উনি নিয়েছেন, সেগুলোকে উনি কিভাবে ইন্টারপ্রেট করছেন এবং দেখবেন, এগুলো ভবিষ্যতে বোঝা যাবে, ভবিষ্যতে দেখা যাবে। মোহাম্মদ মালিক, আপনার কাছেও জানি যে বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি আমরা দেখেছি, দলীয় সরকার আমলে আমরা রাষ্ট্রপতি দেখেছি, অনেককে বদরুদ্দোজা চৌধুরীর মতো রাষ্ট্রপতিদেরকে আমরা একটু খারাপভাবে বিদায় নিতে দেখেছি। এর আগে আমরা যদি আব্দুল হামিদের কথা বলি, যথেষ্ট তার ব্যাপারে আলোচনা সমালোচনা থাকলেও তিনি যে একজন প্রাজ্ঞ সাংসদ এবং তিনি যথেষ্ট গ্রহণযোগ্যতা তার অনেকের কাছে আছে। এর আগে যদি আমরা আওয়ামী লীগের আগের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কথা বলি, তারাও অনেক জায়গায় রাজনীতিবিদদের কাছে নানাভাবে একেবারে দল কানা ছাড়া অনেকের কাছে তারা সম্মানিত। কিন্তু এই চুপ্পু সাহেব রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতেন এবং তার যে বক্তব্যগুলো তিনি বলছিলেন, ঝড় তুলছি আমি, ঝড় তুলছি, যে ধরনের কথা বলতেন, তিনি তো আসলে রাষ্ট্রপতি হওয়াটাই ডিজার্ভ করেন না। এবং তার সময়টাতে তার যারা ছিলেন আওয়ামী লীগের সবাইকে পালাতে হয়েছে,
সবাইকে নানা ধরনের মামলা মোকদ্দমা থেকে শুরু করে নাজেহাল হতে হয়েছে। বঙ্গভবনে বসে অ্যাটলিস্ট উনি তো ভালো করে সকালবেলা নাস্তাটা করতে পেরেছেন শান্তিতে। এখন শেষ সময় এসে ওনার কেন মনে হলো যে আরেকটু খোঁচা দিই? উনি অপমানিত হবেন সেটাই তো স্বাভাবিক, কারণ ওনার তো আসলে সাঙ্গপাঙ্গ কেউই নেই, উনি একা নিধিরাম সর্দারের মতো একজন রাষ্ট্রপতি হয়েছিলেন। তার পদত্যাগের দাবি উঠেছে, তাকে অপসারণের দাবি উঠেছে, নানা কিছু হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় নানা কারণে তাকে রাখতে হয়েছে। এখন এসে তার দুঃখ করার জায়গাগুলো মানে কতটা আসলে দুঃখ করার জায়গা আছে বলে আপনার কাছে মনে হয়? না দেখুন, একটা জিনিস, ধর শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি, জি, আমি দুটিকে আলাদা করে দেখছি। হ্যাঁ, ব্যক্তি হিসাবে উনি রাষ্ট্রপতি হবার যোগ্যতা নাই আমরা ধরে নিলাম, উনি একটা অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে। হুম হুম, এখন যেভাবেই হোক না কেন তিনি রাষ্ট্রপতি, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং সাংবিধানিক কর্তৃপক্ষ। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার যা আসলো 5 আগস্টের পরে, তারা কিন্তু এই সংবিধানকে সম্মানিত রেখেই শপথ গ্রহণ করেছে। হ্যাঁ, ওনার কাছে শপথ গ্রহণ করেছে, রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছে। কাজে রাষ্ট্রপতি এখানে আমি শাহাবুদ্দিন চুপ্পু না দেখে আমি একটা ইনস্টিটিউট হিসাবে দেখতে চাচ্ছি। হুম হুম, কারণ যেহেতু সংবিধান স্থগিত করা হয়নি, সংবিধান বাতিল করা হয়নি, কাজে তিনি যেহেতু সাংবিধানিক কর্তৃপক্ষ, তাকে পছন্দ করুক না করুক তাকে রাখা হয়েছে শুধুমাত্র সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করার জন্যই, এটা ঠিক। তো যেহেতু রাখা হয়েছে কাজে তার মিনিমাম শ্রদ্ধা বোধটুকু তার প্রাপ্য, কিন্তু এখন সেটুকু যদি আপনি না দেন, হুম হুম, না হলে তাকে সরিয়ে দিতেন। তিনি সেটা অন্য পদত্যাগ জিনিস। করতেন, তিনি পদত্যাগ করতেন, তিনি করেননি কেন? না, এত ব্যক্তিত্ব না, থাকলে তিনি পদত্যাগ করবেন কার কাছে? এইগুলো আলাদা বিতর্ক, এগুলো অন্য সময় করা যাবে। উনি তো স্পিকার ছাড়া পদত্যাগ করতে পারেন না, হুম হুম, যদি সংবিধানের অনুযায়ী হুম হুম, উনি পদত্যাগ করতে পারেন। স্পিকার তো নেই। আমি ধরে নিলাম উনি পদত্যাগ করলেন না, কার কাছে করবেন? তার সাথে সরিয়ে দিতে হতো, কিন্তু সরিয়ে যখন দেন নাই, একটা প্রতিষ্ঠানকে অপমান করার এটা যে কারণে তার মধ্যে একটা গ্রিভেন্স তৈরি হয়েছে। হুম হুম, এবং যখন একটা মানুষের মধ্যে গ্রিভেন্স তৈরি হয়, সেটা যতটা লজিক্যাল হোক না হোক, ওই লোকটি যখন সংক্ষুব্ধ হয় তখন একটা আউটবাস্ট কোনো না কোনো পর্যায়ে হয় আর কি, তাই না? মনে করেন যে সে অযৌক্তিক ভাবেই গ্রিভেন্স, তার সংক্ষুব্ধ বা বিক্ষুব্ধ হওয়ার মতো কোনো কারণ নাই, তারপরেও আমি বিক্ষুব্ধ ধরে নিলাম। কাজেই আমি যখন বিক্ষুব্ধ, কোনো না কোনো একটা সময় আমার একটা আউটবাস্ট হতেই পারে। আমরা বিষয়টাকে সেভাবেই দেখে নিচ্ছি। আর যদি আমরা সময়টা মিলিনি, তফসিল ঘোষণার দিনেই কেন তিনি এই ধরনের একটা বক্তব্যগুলো রাখলেন, যখন বাংলাদেশ পুরোটাই নির্বাচন কনফার্ম হয়ে যাচ্ছে, তখন গিয়ে কেন উনি রাখলেন? এখন এটা নিয়ে যদি আপনি এইভাবে ভাবেন যে নির্বাচনটি যাতে না হয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা ইল মোটিভ নিয়ে বলেছেন, সেটিও আমরা ধরে নিতে পারি। আবার এটা একটা কাকতালীয় ব্যাপার হয়েছে, সেটাও ধরে নিতে পারি। আমরা লেট আস থিঙ্ক এভরিথিং পজিটিভ, যে আমরা আসলে সামনে একটা নির্বাচন আসছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। কাজে রাষ্ট্রপতির বিষয়টাকে আমরা নেগেটিভলি নাই আনলাম। ওকে, এটার কোনো প্রভাব থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? না, আমার মনে হয় না খুব একটা বড় ধরনের কিছু প্রভাব থাকবে। তার কারণ হলো ওনাকে এমনিতেও যেতে হতো। জি, নির্বাচন হওয়ার পর যখন যে দলই সরকার গঠন করতো তারা তাদের লোককে প্রেসিডেন্ট বানাতো। কাজে ওনার চলে যাওয়ার সময় এসে গেছে, চলে যেতেই হতো ওনাকে। এখন ওনার এই যে ওনার ক্ষোভটা প্রকাশের করা না করা সমান কথা। ওকে, তারপর আপনি যেমনটি বললেন যে যারা প্রাক্তন বিচারপতি বা অন্যান্য যে অবস্থা হয়েছে, ওনারও হয়তো রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর আবার ওনারও হতে পারে, নট আনলাইকলি। হুম হুম হুম, রাষ্ট্রপতি আব্দুল হামিদের এগেনস্টেও তো দুদক তদন্ত শুরু করেছে, তাই না? হ্যাঁ, কাজে ওনার এগেনস্ট হতে পারে, অন্যায় করলে সেটার আমার কথা হলো যে ব্যক্তি শাহাবুদ্দিন যদি কোনো অন্যায় করে থাকেন, তাকে আইনের আওতায় বা আনা যেতেই পারে। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যতদিন প্রেসিডেন্ট, ততদিন তাকে আমাদের একটা রেসপেক্ট থাকা উচিত। তারপর যখন উনি প্রেসিডেন্ট থাকবেন না, ওনার যদি কোনো রকম অন্যায় থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি বিচারের আওতায় আনা উচিত। ডক্টর শফিকুর রহমান, এই বিষয়ে যদি রাষ্ট্রপতির এই বক্তব্যটি আগামী যে নির্বাচনটা এখন 12ই ফেব্রুয়ারি হবে, সেটিতে কোনো রকম কোনো প্রভাব ফেলবে কিনা আপনার কাছে কি মনে হয়? কিংবা তার ইন্টেনশনটা নিছকই ক্ষোভ ছিল, নাকি অন্য কোনো ইন্টেনশন আছে বলে মনে করছেন? খুব একটা অন্য কোনো বড় ইন্টেনশন খুব একটা আছে বলে নাই। মালিক সাহেব যেটা সুন্দরভাবে বলেছেন যে মানুষের ক্ষোভ থাকে, দুঃখ থাকে, তাকে আউটলেট
মানে সেই দুঃখটাকে বের করার কোনো পথ পরিষ্কারভাবে উনি পাননি, যার জন্য তাকে যদি গভর্নমেন্টের অংশ হিসেবে রেগুলারলি পার্টিসিপেট করে, তার সাথে ইনস্টিটিউশনালি ইনভলভ করে, তাকে সম্মান করে এগোতো এই ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে হয়তো উনি এই পর্যায়ে যেতেন না, আমার কাছে যেটা মনে হয়। জি। কিন্তু উনি একটু আহত হয়েছেন যে গত 7 মাস ডক্টর ইউনূস হেড অফ দ্য গভর্নমেন্ট তার সাথে কোনো যোগাযোগ করেননি, বা অন্যরা ডিসিশনগুলো লাস্ট পর্যায়ে এসে নির্বাচন কমিশনার তার কাছে গেছে অ্যাপ্রুভালের জন্য, মানে Just এটা আসলে final decision এর জন্য। প্রথাও মেনটেন করার জন্য একটা গিয়েছেন আর কি। প্রথা মেনটেন করার জন্য। কিন্তু তার কোনো ওপিনিয়ন, কমিটমেন্ট, তার কোনো পার্টিসিপেশন কিন্তু এই নির্বাচনের ভেতরে পরিষ্কারভাবে আমরা কোনো কিছু দেখি না। কাজেই তার মালিক সাহেব যেটা বলেছেন যে এটা তার একটা ক্ষোভ, একটা দুঃখ হওয়া স্বাভাবিক, এবং সেটা তার এক্সপ্রেস করার অধিকারও রয়েছে। কিন্তু ঠিক ইলেকশনের এই নির্বাচনের আগে করা ঠিক হলো কি না, এটাই অন্য অন্য যেসব বিভিন্ন রকম ফোর্স রয়েছে তারা এটাকে অসৎ ব্যবহার করতে পারে বা ব্যবহার করার একটা ইনসেন্টিভ পেতে পারে। সেটা হোক, এটা আমরা চাই না, কিন্তু উনি এই পর্যন্ত কোনো রকম এই 18 মাসে কোনো খারাপ ব্যবহার, খারাপ কথা অন্য কোনো সময় কোনো কিছু বলেননি। কাজে সেই হিসেবে তাকে অ্যাকসেপ্টেড, কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেড প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করে, এবং এটাকে ইগনোর করে যাওয়াই আমার বেটার মনে হয়। জি, আমরা বাংলাদেশের বিষয়ে আলোচনা করতে করতে আসলে আর ভেনেজুয়েলার বিষয়ে আলোচনা যাওয়ার সময় পাচ্ছি না। মূলত আমাদের দর্শকদের চাহিদা রয়েছে যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক আলোচনাগুলো থাকুক, এবং আপনাদের মতামতটা দর্শকরাও জানতে চায় যে আপনারা কি ভাবছেন। বিশেষ করে নর্থ আমেরিকার দর্শক যারা আছেন তারা তো বটেই, তারা জানতে চান যে আমেরিকাতে বসে আমেরিকার মানুষরা বাংলাদেশ নির্বাচন নিয়ে কি ভাবছে, কতটা গুরুত্ব বহন করছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আপনাদের দুজনকে ধন্যবাদ যে আপনাদের কাছ থেকে আমরা ভিন্ন মত এবং নানা ধরনের বিশ্লেষণী পেয়েছি। আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।